তো হ্যালো এভরিওয়ান, আমরা লাস্ট ভিডিওতে ম্যাট্রিক্সের আমরা লিনিয়ার ইকুয়েশনগুলো সলভ দেখেছি। দুইটা ভিডিওতে আমরা দেখেছি যে লিনিয়ার ইকুয়েশনস কিভাবে সলভ করে গাউস পদ্ধতিতে কিংবা হচ্ছে ক্র্যামার পদ্ধতিতে কিংবা ম্যাট্রিক্স পদ্ধতিতে, অথবা কখনো কোশ্চেন নাও বলতে থাকতে যে কোন পদ্ধতিতে সলভ করব। তো আমরা চাইলে যে কোনো তিন পদ্ধতির একটা করতে পারি। তো গাউস এলিমিনেশন মেথডটা আমরা জানি যে র্যাঙ্কের সাহায্যে করা হয়। তো কখনো কখনো এই ধরনের কোশ্চেন আসে যে ইকুয়েশনের হচ্ছে বিভিন্ন সাইন দেওয়া থাকে, এবং সাইন দেওয়া থাকলে সেই সাইনগুলোর মাধ্যমে বলে যে এটাকে সলিউশন পাওয়া যাবে, এটাকে একটার বেশি সলিউশন পাওয়া যাবে, নাকি হচ্ছে কোনো সলিউশনই পাওয়া যাবে না। তো এই ধরনের কোশ্চেনগুলো মূলত হচ্ছে অগমেন্ট ম্যাট্রিক্স দ্বারা করা লাগে। আমরা জানি যে গাউস পদ্ধতি, র্যাঙ্ক কিংবা এই ধরনের সলিউশন সবগুলো হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স দ্বারা করা লাগে। সো আমরা দেখি একটা কোশ্চেন। সো এই কোশ্চেনটা হচ্ছে প্রায় আসে এফিলিয়েটেড কোশ্চেনে, এবং কি লেভেল 1 টার্ম যে আগামীকাল পরীক্ষা হবে 2023-24-এর, কালকেও আসার সম্ভাবনা খুব বেশি। বলছে যে ফর হোয়াট ভ্যালু অফ ল্যামডা অ্যান্ড মিউ ডু ডু দ্য সিস্টেম অফ ইকুয়েশনস এক্স ওয়াই প্লাস জেড। এই যে তিনটা ইকুয়েশন দেওয়া, এখানে তিনটা ইকুয়েশন, এই দুইটা নর্মালি ছিল, বাট এইখানে এসে আমার ডেল একটা হচ্ছে ল্যামডা অপারেটর আর একটা মিউ অপারেটর দিয়ে দিছে। সুতরাং বলছে যে এদের কত মানের জন্য সলিউশনের কোনো প্রথম কোশ্চেন বলছে কোনো সলিউশন থাকবে না, এটার মান কত হলে কোনো সলিউশন থাকবে না, এটার মান কত হলে ইউনিক সলিউশন থাকবে, আর এটার মান কত হলে মোর দেন ওয়ান সলিউশন থাকবে। ওকে, সো প্রথম কথা হচ্ছে আমার এগুলো শর্ত জানা লাগবে। নো সলিউশন কখন হয়? প্রথম কথা হচ্ছে আমি প্রথমে এগুলো করার জন্য অগমেন্ট ম্যাট্রিক্স লাগবে। অগমেন্ট ম্যাট্রিক্স আমরা এর আগেও দেখাইছি গাউস পদ্ধতিতে, যে এইগুলার ভ্যালুকে বলছিলাম এ, এই সমাধানের ভ্যালুকে বলছিলাম বি, এবং এ ইস টু বি কেই বলে হচ্ছে অগমেন্ট ম্যাট্রিক্স। যে কিভাবে লিখবো, যে ধরো যে এক্স হচ্ছে সবগুলোতে ওয়ান, তাহলে ওয়ান ওয়ান ওয়ান, তারপর ওয়াই হচ্ছে ওয়ান টু টু, পরেরটা হচ্ছে ওয়ান থ্রি, এটা ল্যামডা, ইস টু, এই যে ইস টু সবগুলাতে ইস টু দিবা, এর কাজ শেষ, এগুলো হচ্ছে এ, আর বি হচ্ছে এই ভ্যালুগুলো 6 10, আর এটা হচ্ছে মিউ। ওকে, তো এটা বিভিন্নভাবে সলভ করা যায়। তো এইটা আমার, এই যে এই ম্যাট্রিক্সটা, এটাকে হচ্ছে অগমেন্ট ম্যাট্রিক্স। তো আমি সলিউশনে বলবো দ্য অগমেন্ট ম্যাট্রিক্স, দ্য অগমেন্টেড ম্যাট্রিক্স, অগমেন্টেড ম্যাট্রিক্স ইজ ইজ এটা। হ্যাঁ, তা এখন এটাকে কি করতে হবে? আমি জানি যে অগমেন্ট ম্যাট্রিক্সকে যখন আমি এই ধরনের সলিউশন গুলো করবো কিংবা গাউস পদ্ধতিতে র্যাঙ্ক বের করতে চাই, আমার র্যাঙ্ক লাগবে, র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট লাগবে, র্যাঙ্ক অফ অগমেন্ট লাগবে। সো সেটা বের করতে হলে আমি কি করা লাগবে? আমি বলছিলাম এটা যেহেতু তিনটা সারি তিনটা কলামের, এই তিন সারি তিন কলাম, তাহলে ভ্যালু হচ্ছে তিন তিন, এই জায়গাটা। তো আমার এই ঘরটাকে আমার জিরো বানাইতে হবে, দ্বিতীয় ঘরের দুইটাকে জিরো বানাইতে হবে। প্রথমটাকে জিরো বানানো লাগবে না, দ্বিতীয় ঘরের একটা, তৃতীয় ঘরে দুইটা, এরকম যদি চার ঘর থাকতো তাহলে তৃতীয় ঘরে লাগতো তিনটা, চতুর্থ ঘরে। তো এইটাকে জিরো বানাইতে হবে। ওকে, তো আমি ইজিলি জিরো বানাইতে পারি, দেখো এগুলো চোখের সামনে বোঝা যায় যে আমি, এটা হচ্ছে আমার রো ওয়ান, এটা রো টু, এটা হচ্ছে রো থ্রি। তো আমি রো টু থেকে যদি রো ওয়ান বিয়োগ করি, তাহলে কি হবে? যে লিখবো নেক্সট, যে রো টু থেকে আমি কি করলাম, রো টু থেকে রো ওয়ান বিয়োগ করলাম। রো ওয়ান বিয়োগ করলে এটা এটা জিরো হয়ে যাবে, এটাকে আমি স্টোর করব কোথায়? রো টুতে স্টোর করব, নতুন একটা রো। এই জন্য লিখলাম যে প্রথম যেটা আছে এটাতে ঠিক থাকলো, এটা থেকে এটা বিয়োগ জিরো, এটা থেকে এটা বিয়োগ ওয়ান, এটা থেকে এটা বিয়োগ কত হবে? দুই, এখানে যা আছে এটা সিক্স, এটা থেকে এটা বিয়োগ করলে চার। ওকে, এখন দেখো আমি চাইলে এটাকেও আমি ইয়ে করতে পারি, এটা থেকে যদি এটা বিয়োগ দেই, এটা থেকে এটা বিয়োগ দিলে কত হবে? দেখো এটা থেকে এটা বিয়োগ যদি দেই, বা এটা থেকে এইটা যেটাতেই করি, জিরো হয়ে যাবে, এইটাও জিরো হয়ে যাবে। তাহলে দেখো রো থ্রি নতুন করে লিখবো, যার মান কি হবে? যে রো থ্রি কে বিয়োগ দিব কার থেকে? রো টু থেকে। ওকে, তাহলে রো থ্রি কে যখন রো টু তে বিয়োগ দিব, এটা থেকে এটা জিরো, এটা থেকে এটা বিয়োগ দিলে জিরো, এটা থেকে এটা দিলে ডেল মাইনাস ল্যামডা মাইনাস থ্রি, আর এটা থেকে এটা বিয়োগ দিলে মিউ মাইনাস টেন। এখন দেখো আমার জিরো 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 আমার চলে আসছে না? এখন প্রথম কথা হচ্ছে র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট কি জানতে হবে। আমি বলছিলাম যে তিনটা জিনিস জানতে হবে এই সলিউশন, এই ধরনের কোশ্চেন গুলো সলিউশন করার জন্য। র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট, র্যাঙ্ক অফ অগমেন্ট, অগমেন্ট ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে আননোন, আর হচ্ছে নাম্বার অফ আননোন, নাম্বার অফ আননোন, নাম্বার অফ আননোন।
দেখো নাম্বার অফ আননোন মানে হচ্ছে কতটার ভ্যালু বের করতে হবে, অর্থাৎ এক্স ওয়াই জেড কয়টা, এক কথায় এক্স ওয়াই জেড কয়টা। তো এইখানে কি এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, তাই না? এই যে এখানে এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, তাহলে আননোন কয়জন? তিনজন। তাহলে এই ম্যাট্রিক্সের জন্য আমার আননোন নাম্বার হচ্ছে থ্রি, এটা ফিক্স। র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট মানে হচ্ছে কতটা রো আছে, কতটা রো আছে, জিরো, জিরো নন জিরো রো আছে, নন জিরো রো আছে, কতটা রো আছে নন জিরো। এখানে তো নন জিরো মানে সবাই জিরো হয়ে যাবে। এখানে দেখো এইটা এটা এটা কোনোটাই কিন্তু নন জিরো না, সবাই এটার তো একটা ভ্যালু আছে, তার মানে এটা না। যদি এরকম হতো ওয়ান ওয়ান ওয়ান, জিরো ওয়ান টু, জিরো জিরো জিরো, তাহলে এটার র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট হতো দুই, কারণ এটা একটা রো, এটা নন জিরো, এটা জিরো রো, এটার মানে এটাতে সব জিরো, এই জন্য এটা জিরো রো। আর এটাতে হচ্ছে জিরো শুধু একটা ভ্যালু, সবগুলা জিরো না, তো এটা হচ্ছে নন জিরো, এটা হচ্ছে নন জিরো রো। তার মানে এটার যতটা নন জিরো থাকবে র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট ততটা। যদি এটাও জিরো হইতো তাহলে র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট হইতো এক। যদি কোনটাই না হইতো তাহলে ধরো যে এটা তো একটা মান আছে জিরো, এটা ধরো যে ওয়ান টু, এটা হচ্ছে থ্রি ফোর, তাহলে এটা তো জিরো নাই, এটা তো জিরো নাই, এটাও জিরো নাই সবাই, তার মানে র্যাঙ্ক অফ কত হবে? থ্রি। তো এটা হচ্ছে র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট। আর অগমেন্ট জিনিসটা কি? অগমেন্ট জিনিসটা হচ্ছে এইখানে কয়টার ভ্যালু জিরো না, এটাই হচ্ছে র্যাঙ্ক অফ অগমেন্ট। এইখানে কয়টার ভ্যালু জিরো না, দেখো তিনটারই আমার মান আছে, তার মানে এটা হচ্ছে র্যাঙ্ক অফ অগমেন্ট হচ্ছে থ্রি। যদি কোনোবার হতো এমন হতো সিক্স জিরো জিরো, তাহলে অগমেন্ট হতো ওয়ান। ওকে, সরি, এইখানে হচ্ছে অগমেন্ট হবে যে কতটাকে। ওকে, তাহলে অগমেন্ট বুঝলাম, র্যাঙ্ক অফ অগমেন্ট, র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট, নাম্বার অফ আননোন। তো এখন আমি যে কোশ্চেনটা আমাকে বলছে এগুলো তো বোঝানোর জন্য এতক্ষণ বকর বকর করলাম, যে এগুলো আমি এখন মুছে দিব। ওকে, সো এগুলো হচ্ছে মুছে দিব। তো আমার তিনটা জিনিস লাগবে। প্রথমটা বলছিল আমার নো সলিউশনের জন্য, প্রথমটা আমার কি জন্য বলছিল? নো সলিউশন। তাহলে আমরা চলে যাব নো সলিউশনের জন্য। নো সলিউশনের জন্য শর্ত বের করতে বলছে, নো সলিউশন। আচ্ছা বলছি সলিউশন কখন আসবে না? যখন একটা জিনিস ইনকনসিস্টেন্ট হয়, যখন সেই ইনকনসিস্টেন্ট হয়, অর্থাৎ তার র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স, যখন এই র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট আর র্যাঙ্ক অফ অগমেন্ট যখন সমান হবে না, তখন সেটা হবে নো সলিউশন, তার কোনো সলিউশন থাকবে না। অর্থাৎ দেখো এইটাতে ইফ আমি এটাকে তিন বানাই, ইফ ল্যামডা সমান তিন দেই, তাহলে বলো তো র্যাঙ্কডা সমান তিন দিলে এটা কি জিরো হবে না? তাহলে কি রো জিরো, এটাও জিরো হইতেছে, এটা জিরো, এটা জিরো, তার মানে র্যাঙ্ক কত হয়ে যাবে? দুই হয়ে যাবে, তাই না? তাহলে র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট হবে, র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট হচ্ছে দুই। অ্যান্ড আমি যদি এটাকে দশের মানে এটাকে যদি দশ, এটা দেখো এটাকে এটা জিরো হবে কখন? যখন ল্যামডা সমান দশ হবে, জিরো হবে, শুধুমাত্র দশ দিলে এটা জিরো হবে। আর যদি দশ না দিই তাহলে জিরো হবে না। তাহলে আমি যদি দশ না দিই তাহলে তার অগমেন্ট কয়টা থাকবে? এটার জিরো হয়ে গেলে অগমেন্ট থাকবে না, তাহলে জিরো যদি না হয় তাহলে এটার অগমেন্ট থাকবে, এটার অগমেন্ট, এটা অগমেন্ট। তাহলে র্যাঙ্ক অফ দশ যদি আমি না দেই, জিরো সমান না দিই, তাহলে র্যাঙ্ক অফ অগমেন্ট, অগমেন্টেড ম্যাট্রিক্স ইজ থ্রি, থ্রি। তার মানে সুতরাং র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট লিখবা যে র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট ইফিসিয়েন্ট সমান সমান নট র্যাঙ্ক অফ অগমেন্ট ম্যাট্রিক্স, র্যাঙ্ক অফ অগমেন্ট ম্যাট্রিক্স, র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স, এই কথাটা লিখবা, ম্যাট্রিক্স। তাহলে কি হবে? যদি সমান না হয় তাহলে আমরা বলবো যে দিস ইকুয়েশন হ্যাজ নো সলিউশন, হ্যাজ নো সলিউশন। ওকে, এবার চলে গেছি আমরা ইউনিক সলিউশনে। দুই নাম্বার হচ্ছে ইউনিক সলিউশন বলছে। ইউনিক সলিউশনের কি হয়, কিভাবে হয়? যখন র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট সমান র্যাঙ্ক অফ অগমেন্টেড সমান নাম্বার অফ আননোন সমান হবে র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট র্যাঙ্ক অফ হচ্ছে অগমেন্টেড যখন সমান নাম্বার অফ আননোন সমান হবে, তখনই সেটা হবে ইউনিক সলিউশন। ওকে, দেখো আমি আমি এটাকে র্যাঙ্ক অফ আননোন বলছিলাম যতগুলা এক্স ওয়াই জেড এ বি সি যতগুলা থাকবে এগুলো হচ্ছে র্যাঙ্ক অফ। এখানে এক্স ওয়াই জেড তিনটারই তো মান বের করতে হবে, তাই না? সলিউশন যদি এটা করতাম, সমাধান করতাম, তাহলে এক্স ওয়াই জেড এর মান বের করতে হইতো না। তাই এটা র্যাঙ্ক অফ আননোন থ্রি। তাহলে হেয়ার বলবো যে র্যাঙ্ক অফ আননোন, না সরি, নাম্বার অফ আননোন, নাম্বার অফ আননোন হচ্ছে থ্রি। আচ্ছা, থ্রি। আচ্ছা, দেখো আমার আর কি সমান করতে হবে? র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট। তো র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট এই দুটা, এই ল্যামডার মান যদি তিন না হয়,
ল্যামডার মান 3 না হয় তাহলে কি এটা কি জিরো আসবে? কখনো জিরো আসবে না, এটারও মান থাকবে। তার মানে আমার র্যাঙ্ক হয়ে যাবে কত? র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট হবে 3। আমি জানি যে জিরো না হইলে র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট যতটা জিরো থাকবে, জিরো ছাড়া যতটা রো আছে সবগুলোই হচ্ছে র্যাঙ্ক। তাহলে এটা যদি আমার 3 বানায় এটা জিরো হইতো, কিন্তু 3 যদি না বানায় তাহলে এটাতে নন, এটাতে ভ্যালু থাকবে, তাহলে এটাও জিরো হবে না, এটাও জিরো হবে না, এটাও জিরো হবে না, তাহলে র্যাঙ্ক অফ, তাহলে আমি এখানে বলবো ইফ র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট র্যাঙ্ক, ইফ ল্যামডা সমান নট 3 অ্যান্ড, দেখো এটাও তো আমার অগমেন্ট হইতে হলে কি এটাও তো জিরো হওয়া যাবে না, অগমেন্ট তিনটা বানাইতেও কি আমার কি করা লাগবে না, জিরো বানানো যাবে না, তাহলে এটা অ্যান্ড অগমেন্ট সমান ইফ এটা সমান নট 10, তাহলে কি হবে? এটা যদি 3 সমান না হয় তাহলে আমার র্যাঙ্ক অফ হবে 3, এটার যদি না হয় অগমেন্ট হবে 3, সুতরাং আমি বলতে পারি র্যাঙ্ক অফ, র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট এটা শর্টকাটে লিখে ফেললাম সমান সমান র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স, অগমেন্টেড ম্যাট্রিক্স সমান সমান র্যাঙ্ক নাম্বার অফ আননোন সমান আসলে হ্যাজ ইউনিক সলিউশন। ওকে, আমরা আমাদের দ্বিতীয় তৃতীয় লাস্ট অপশনে চলে যাই। বলছে মোর দেন ওয়ান সলিউশন। ওকে, কোশ্চেন বলছে মোর দেন ওয়ান সলিউশন। মনে রাখবা মোর দেন ওয়ান সলিউশন কখন হবে? যখন র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট সমান র্যাঙ্ক অফ অগমেন্টেড নাম্বার অফ আননোন থেকে কম হবে। তো নাম্বার অফ আননোন এই অঙ্কে কত? 3। তার মানে এর চেয়ে কম রাখতে হলে র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট কত হইতে হবে? 3-এর চেয়ে কম। র্যাঙ্ক অফ আননোন কত হইতে হবে? 3-এর চেয়ে কম। 3-এর চেয়ে কত? 2। 2 2 কত কখন আমি বানাইতে পারবো? কখন 2 বানাইতে পারবো? যখন এইটা 3 হবে। 3 হলে 0, তাহলে র্যাঙ্ক এটা বাদ, তাহলে র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট হচ্ছে রো কয়টা পাবো? 2টা পাবো, তাহলে র্যাঙ্ক হবে 2। আবার দেখো এটাকে যদি 10 বানাই তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে 0 হয়ে গেলে অগমেন্ট বাদ, তাহলে অগমেন্ট থাকবে এটা আর এটা, তাহলে র্যাঙ্ক অফ অগমেন্টও থাকবে 2। সুতরাং আমি এখানে বলবো যদি ইফ ইফ ল্যামডা ইজ ইকুয়াল টু হবে 3, মিউ ইজ ইকুয়াল টু হবে 10, তখন কি হবে? র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট, র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট এফিসিয়েন্ট হবে 2, র্যাঙ্ক অফ অগমেন্ট আমি একটু শর্টকাটে লিখে ফেলি, র্যাঙ্ক অফ অগমেন্ট ম্যাট্রিক্স হবে 2, কিন্তু নাম্বার অফ আননোন কত? নাম্বার অফ আননোন হচ্ছে 3। সুতরাং বলতে পারবো র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট সমান সমান র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স। এটা কিন্তু পরীক্ষায় আরসি লিখবা না, আমি যা শর্টকাটের জন্য বলছি, এটাকে র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট লিখতে হবে, র্যাঙ্ক অফ অগমেন্ট লিখতে হবে, যেটা নাম্বার অফ আননোন থেকে ছোট, সুতরাং হ্যাজ মোর দেন ওয়ান সলিউশন, মোর দেন ওয়ান সলিউশন। ওকে, দ্যাটস দ্য ম্যাথ। এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট একটা ফেমাস ম্যাথ, এইটাও এই বছর আসতে পারে, দ্যাট ইজ, দেখো বলছে ইফ এ অ্যান্ড বি আর টু নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কি? যেই ম্যাট্রিক্সের যেই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট বের করলে জিরো আসে সেটাকে বলে সিঙ্গুলার। যদি কোনো ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট বের করে তার মান জিরো না আসে, জিরোর চেয়ে বড় ছোট যাই হোক, তখন সেটাকে বলে নন সিঙ্গুলার। ওকে, ক্লিয়ার? তাহলে এ বি আর নন সিঙ্গুলার, তার মানে এ বির ডিটারমিন্যান্ট বার করলে জিরো হবে না। এই যে বলছে সিন্স এ বি আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে এ এর মান এটা এইভাবে লিখতে হবে, এ বি, এখানে ভুল আছে কিন্তু এটাকে বলতে হবে, এটা হচ্ছে ভুল, এভাবে এটার ডিটারমিন্যান্ট দেখাইতে হবে, এ বি হচ্ছে জিরো হবে না। অলসো আমরা জানি যে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স অর্থাৎ এই ডিটারমিন্যান্ট, আমরা ইনভার্স ম্যাট্রিক্স করছি, ইনভার্স ম্যাট্রিক্স আমরা কি বলছি, এটা যখন জিরো হবে তখন তার এ ইনভার্স বের করা যাবে না, কিন্তু জিরো যদি না হয় তাহলে তার ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে। এইটাই এখানে বলছে সলিউশনে। দেখো প্রশ্ন আগে বুঝি, যে এফ এ আর বি হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, অর্থাৎ তাদের ডিটারমিন্যান্ট হচ্ছে জিরোর চেয়ে বড় বা ছোট, অর্থাৎ জিরো না। তাহলে বলছে যে অফ সেম অর্ডার দেন শো দ্যাট, বলছে তখন প্রমাণ করে দেখাও এরা যদি নন সিঙ্গুলার হয়, এ বি ইজ অলসো নন সিঙ্গুলার, বলছে এ এবং বি এর গুণফলও হচ্ছে নন সিঙ্গুলার, এটা প্রমাণ করে দেখাইতে, এ এবং বি এর গুণফলও নন সিঙ্গুলার। ওকে, এবং তার সাথে আরো কি প্রমাণ করতে বলছে? এ বি ইনভার্স সমান সমান বি ইনভার্স এ ইনভার্স, এটা প্রমাণ করে দেখাইতে। তো প্রথম অংশ আমার, এটা যে এ এ বি দুইটা যদি নন সিঙ্গুলার হয় তাহলে তার দুইটার গুণফলও নন সিঙ্গুলার হবে, এটা হচ্ছে প্রথমে দেখাইতে হবে গুণ করে। ওকে, তাহলে আমরা প্রথমে তার ব্যাখ্যাটা একটু দিয়ে নিব, যে এ বি যেহেতু নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে আমরা জানি
যে নন সিঙ্গুলার হইলে ইনভার্স তার ডিটারমিনেন্টের মান জিরো হয়, তাহলে এ এর ডিটারমিনেন্ট জিরো, বি এর ডিটারমিনেন্ট জিরো। এবং আমরা জানি যে ইনভার্স ম্যাট্রিক্সও বের করা পসিবল নন সিঙ্গুলার হইলে। তাহলে এই যে এ এর নন সিঙ্গুলার, এ ইনভার্সও বের করা যাবে, বি এরও এক্সিস্ট করে, এটা এখানে বলছে। এখন দেখো এই জিনিসটা আমরা একটু দেখি যে এখন আমি এটা প্রমাণ করব কিভাবে যে এ বি হচ্ছে, এই এ বি হচ্ছে নন সিঙ্গুলার, কিভাবে প্রমাণ করব দেখো। এটাকে একটু মুছি, এগুলাকে, জাস্ট ছোট একটা প্রমাণ। দেখো আমরা জানি কোন একটা ম্যাট্রিক্সের সাথে তার ইনভার্স ম্যাট্রিক্স গুণ করলে এই ম্যাট্রিক্স পাওয়া যায়, আই ম্যাট্রিক্স পাওয়া যায়, তাই না? আই ম্যাট্রিক্স তো আমরা জানি যার যতগুলো ভ্যালু থাকবে মিডল গুলা বাদে সব হচ্ছে জিরো, তাই না? ওকে, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়। তাহলে বি এর, তাহলে এ ইনভার, এ ইনটু এ ইনভার্স দেই কিংবা এ ইনভার্স এ দেই, সব ক্ষেত্রে তো আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যাবে, বি এর বেলাও তো সেম। এখন যখন আমি এ ইনটু এ ইনভার্স সাথে বি ইনটু বি ইনভার্স গুণ দিব, সো এইটা, এই কন্ডিশনটা তো রাইট, তাই না? সেক্ষেত্রেও রাইট। তো যখন আমি এদের সাথে গুণ দিব, এই এ আর বি গুণ দিব, সুতরাং আমি আলাদা আলাদাভাবে ডিটারমিনেন্ট এ বি পাওয়া যাব। সুতরাং এই এ বিটাও আমার জিরো হবে না, এই এ বিটাও হচ্ছে জিরো হবে না। সুতরাং বলতে পারি এ বি দুইটাই হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এবার আসি সেকেন্ড প্রমাণটায়। তো সেকেন্ড প্রমাণটা আমরা ইজি একটা সিস্টেমে করব। সেকেন্ড প্রমাণটা বলছে যে প্রমাণ করো যে, ওকে, প্রমাণ করো যে এ বি ইনভার্স ইজ ইকুয়াল টু এ ইনভার্স বি ইনভার্স, এ ইনভার্স বি ইনভার্স। সো এরকম ভাবে আসতে পারে, অথবা এ ইনভার্স বি ইনভার্স সমান সমান এ বি ইনভার্স, এটাও প্রমাণ করে দেখাইতে হইতে পারে। ওকে, সো যেটাই প্রমাণ উল্টা করতে বলুক বা যাচ করতে বলুক, সিস্টেম আমরা একটাই দেখবো, যে আমরা বলবো যে উই নো দ্যাট, একটু আগে আমরা বলে আসছি যে উই নো দ্যাট যে কোনো একটা মেট্রিক, এখানে যেহেতু এবি আছে আমরা এবি কে একটা আস্ত ম্যাট্রিক্স ধরে নিব। আমরা বলছি যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে তার ইনভার্স ম্যাট্রিক্স যদি গুণ করি তাহলে সেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়, তাই কি না? এখন দেখো আমার কি বের করতে হবে, এ ইনভার্স বি ইনভার্স প্রমাণ করতে হবে, তাই না? তাহলে এ ইনভার্স প্রথমে এ ইনভার্স দ্বারা গুণ দিব, এ ইনভার্স এ বি, এ বি ইনভার্স 1 সমান সমান এ ইনভার্স আই। ওকে, তো দেখো এ এর সাথে যখন এ ইনভার্স গুণ হবে, এইটা এইটা এ এর সাথে এ ইনভার্স, অর্থাৎ এ ইন্টু এ ইনভার্স, বি তো থাকবে, বি থাকলো, তার সাথে এ বি আগে থেকেই ছিল, জাস্ট এটাকে আমি এটার সাথে গুণ নিয়ে আসছি, এটা আলাদা হয়ে গেল, এটা এ ইনভার্স আই। তাহলে দেখো এইটা এ ইনভার্স কত হবে, আই, বি এ বি ইনভার্স 1 সমান সমান এ ইনভার্স বি আই, কাটা বাদ। আবার এখন আসি পিএসি বি এ বি ইনভার্স, তাই না? এখন আমার এই পাশে এ ইনভার্স আইসা পড়ছে, তাই আমি কি বি এন তে বি ইনভার্স দিলে তো হয়ে যাবে, তাহলে বি ইনটু বি ইনভার্স, এই পাশে বি ইনভার্স গুণ দিলাম, তাহলে ওই পাশে কি হবে, এ ইনভার্স বি ইনভার্স হবে, তাহলে বি ইনভার্স এটা কি হবে, বি ইনভার্স আই, তাহলে এ বি ইনভার্স সমান সমান এ ইনভার্স বি ইনভার্স। আর আমরা জানি আইডেন্টিটি ম্যাট্রিক্সের মান 1, তাহলে এটার মান 1 হয়ে গেল, তাহলে এ বি ইনভার্স সমান সমান এ ইনভার্স বি ইনভার্স। জাস্ট সিম্পল একটা মেথড, আমরা জাস্ট এ বি সাথে এ বি ইনভার্স গুণ দিলে আই হবে, তারপর কি করব, একবার এ ইনভার্স গুণ দিব, তারপর বি ইনভার্স দুই পাশে গুণ দিব, সলভ হয়ে যাবে। এই হচ্ছে আমার প্রমাণ। নেক্সট আমরা দেখব যে একটা একটা ম্যাট্রিক্সে কিভাবে নরমাল ফর্মে নিয়ে আসা যায়, যে অর্থাৎ কোশ্চেন আসবে রিডিউস এ ম্যাট্রিক্স টু নরমাল ফর্ম, টু নরমাল ফর্ম। ওকে, ধরলাম একটা ম্যাট্রিক্স এ সমান সমান দেওয়া, এটা কিন্তু এবার আসতে পারে 1 3 4 2 7 8 3 4 12, এই ম্যাট্রিক্সটাকে নরমাল ফর্মে নিয়ে যেতে হবে, নরমাল ফর্মে নিয়ে যাইতে হবে। ওকে, তাহলে আমরা দেখবো এটা কিভাবে নরমাল ফর্মে নিয়ে যাওয়া যায়। তো নরমাল ফর্মে নিয়ে যাওয়ার শর্ত হচ্ছে এখানে ভ্যালু হচ্ছে 3 গুণ 3 ম্যাট্রিক্স না, তো আমার নরমাল ফর্ম হচ্ছে প্রথমটা 1, পরপর একটা 0 0, পরটা 0 1 0, অর্থাৎ সব জিরো হবে এক্সেপ্ট প্রথম সারির প্রথম কলাম, দ্বিতীয় সারির দ্বিতীয় সারি, দ্বিতীয় সরি 2 নাম্বার কলামের সেকেন্ড নাম্বার রো এর মানটা, এই দুইটা বাদে বাকি সব জিরো করতে হবে, তাহলে এটাকে আমরা আগে জিরো বানাই। ওকে, দেখো এটাকে আমার জিরো বানাইতে হবে,
এটা হচ্ছে রো 2, এটা রো 1, এটা রো 3। তাহলে আমি রো 2 কে 0 বানাবো। তাহলে রো 2 মান আমি কিভাবে 0 বানাবো? রো 1 কে যদি গুণ দেই, রো 1 কে যদি আমি রো 2 কে যদি আমি বিয়োগ, কি কই থেকে বিয়োগ দেই দেখো, এটাকে 3 দ্বারা যদি গুণ করি, 3 একে 3, 3 থেকে যখন বিয়োগ দিব, অর্থাৎ রো 2 কে যখন এটার সাথে 3 গুণ করে বিয়োগ দিব, তখন দেখো এটা তো যা আছে তাই থাকবে। 3 একে 3, 0, 3 দুগুণে 6, 1 1, ঠিক কি না? 3 দুগুণে 6 বিয়োগ 7, 7 বিয়োগ 6, তাহলে কত হবে? 1। তারপর কি হবে? যে 3 ত্রিকা 9, 9 থেকে 4 বিয়োগ দিলে -5। ওকে, তারপর এইটা তো আসো, এটা এটা কি করব দেখো, 1 4, 4 গুণ 2 8, 4 গুণ 3 12, 4 গুণ সবগুলা 4 গুণ। তাহলে আমি রো 3 কে যদি আমি এই নতুনটা রো লিখবো, নতুন রো 3 কে আমি বিয়োগ দিব 4 গুণ রো এ। তাহলে দেখো 4 ওকে 4 বিয়োগ 0, 4 দুগুণে 8, 0, 3 4 12, 0, 0 0 0 হয়ে গেছে। তাহলে আমার এই তিনটা এখন শূন্য বানাইতে হবে। ওকে, আমরা নেক্সট স্টেপে চলে যাই। দেখো এখন যেহেতু এগুলা শূন্য হয়ে গেছে, কোনোভাবে রো দিয়ে আর কাজ করা সম্ভব না, এখন কলাম দিয়ে কাজ করতে হবে। দেখো এটা কখন শূন্য বানানো যাবে? এটাকে 3 দিয়ে 2 দিয়ে গুণ দেই, 6 হবে। আর এটাকে 3 দিয়ে গুণ দিলে 6 হবে, 6 6 বিয়োগ করলে শূন্য। তাহলে আমি এইটা 1 0 0 থাকলো। আমি এই দুইটা কলাম নিয়ে কাজ করব। আমি 2 নাম্বার কলামে আমি মান বসাইতে চাই। তাহলে 2 নাম্বার কলামে মান কিভাবে হবো? যে দেখো বিভিন্ন ভাবে করতে পারি। তাইলে আমি হচ্ছে এটাকে কি করতে পারি, এই কলামকে যদি আমি 3 দ্বারা গুণ দেই সেকেন্ড কলামকে, এবং বিয়োগ করি থার্ড কলামকে 2 দ্বারা গুণ দিলে, দেখো তাহলে কি হবে? 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, শূন্য বিয়োগ করলে। ওকে, এটাকে কত দিয়ে গুণ করব? 3 দ্বারা। তো 3 ওকে 3, বিয়োগ কত হবে? বিয়োগ হচ্ছে এটাকে 2 দ্বারা বিয়োগ, মানে 2 গুণ, তাহলে -10। তাহলে -10 মাইনাস করতে হবে, -10, তাহলে কত হবে? 3 যোগ 10, 13 হবে না? 7 হবে, 7 না 13? আমি কি করলাম, এটাকে 3 দ্বারা গুণ করলাম, তাহলে 3 ওকে 3, এটাকে 2 দ্বারা বিয়োগ, 2 দ্বারা গুণ, তাহলে -10, -10 যোগ, এটা -10 মাইনাস করলে কি হবে? -10 বিয়োগ যদি করতেছে, তাহলে 3 যোগ 10 13, তাহলে 13। আর এটা তো শূন্য শূন্যই থাকবে। ওকে, এখন তো আমার এটাকে শূন্য বানাইতে হবে, তাই না? তাহলে আমি কি সেকেন্ড এটাকে স্টোর করব। দেখো আমি এটাকে যদি 3 দ্বারা গুণ করি, 3c2, তার থেকে আমি কি করব? 2c1, 2c1 বিয়োগ করব, সরি c3 বিয়োগ করব। তাহলে 3 দুগুণে 6 বিয়োগ, সিমিলার ফর্মুলা, 3 দুগুণে 6 বিয়োগ 6, তাহলে কত হবে? শূন্য। এটা কি হবে? 3, 3 বিয়োগ হচ্ছে আমার কত? 10, এই যে 13। আর এটা হচ্ছে আমার, এটা তো 0 0ই থাকবে। এখন দেখো কি করা যায়। এই যে আমার এই রোটা কয় নাম্বার রো? 3 নাম্বার রো, 2 নাম্বার রো। তাহলে 0 0 1 0 13 0 13 0 0, এটা 2 নাম্বার রোকে যদি আমি 2 নাম্বার রোকে যদি 13 দ্বারা ভাগ দিই, কত আসবে বলো? 13 দ্বারা ভাগ, তাহলে এরা একে 13 দ্বারা ভাগ, 13 13 13 দ্বারা ভাগ, তাহলে 1 0 0 0, এটাকে 13 দ্বারা ভাগ দিলে 1 0 0 1 0। আসছে কিনা এই ফর্মটা? তাহলে এখন আমার এটা জিরো বানানো বাকি। এটা কিভাবে জিরো বানানো যাবে? এটা থেকে এটা বিয়োগ করে দাও না, এটা থেকে এটা বিয়োগ করে দাও, যে রো টুকে। নেক্সট আমরা কি করব? এই যে রো টুকে বিয়োগ করে দাও, 0 0, এটা 1 0 1 0, আমি রো 3 তে স্টোর করব, কারণ এটাকে আমার কাজ করতে হবে, সরি কলাম 2 কে স্টোর কাজ করব। তাহলে আমি কি করব? কলাম 2 কে 3 কে বিয়োগ করব কলাম 2 দ্বারা। তাহলে এটা থেকে এটা 0, এটা বিয়োগ করলে 0 0 0, এখন আসছে দেখছো, এটা 0 0 ফর্মে চলে আসছে। এখন দেখো এইটা কি ম্যাট্রিক্স? 1 0 1 0, অর্থাৎ এই বরাবর 0 থেকে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা যেহেতু 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তাহলে আইডেন্টিটি 2। তাহলে এই জায়গায় লিখবো আইডেন্টিটি 2, আইডেন্টিটি 2, তারপরে হচ্ছে 0 0। যেহেতু আমার দুইটা ম্যাট্রিক্স হয়েছে, তাহলে আমি 0 0, এটা হচ্ছে আমার রিডিউস নরমাল, এটাই নরমাল ফর্ম, এটাই নরমাল ফর্ম। ওকে, জাস্ট ইজি। আমি জাস্ট এটা বাদে বাকি সব জিরো করে দিব, তাহলে এটা নর্মাল ফর্ম। আর এই ম্যাথটাই হুবহু আসে পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় হুবহু চলে আসে।
নেক্সট যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে এই ম্যাথটা হুবহু আসে পরীক্ষায় প্রত্যেক ধরো যে 17 সালে আসছে, 21 সালে আসছে, 22, 23, 24 সালে আসার পসিবিলিটি বলছে এই একটা ম্যাট্রিক্সকে আপার ট্রায়াঙ্গুলার বানাইতে হবে, লোয়ার ট্রায়াঙ্গুলার বানাইতে হবে, ডায়াগোনাল বানাইতে হবে। এখন হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার কি? আপার ট্রায়াঙ্গুলার মানে হচ্ছে উপরে ট্রায়াঙ্গেল থাকবে এই ম্যাট্রিক্সের, এই যে এই পার্টটা হচ্ছে আপার অংশ, এই পার্টটা হচ্ছে লোয়ার অংশ। আপার ট্রায়াঙ্গুলার মানে হচ্ছে উপরে মান থাকবে, নিচে এই তিনটা জিরো। আর লোয়ার ট্রায়াঙ্গুলার মানে হচ্ছে নিচে ট্রায়াঙ্গুলার থাকবে, উপরের মানগুলা জিরো। আর ডায়াগোনাল মানে হচ্ছে এই তিনটা বাদে, অর্থাৎ এই ধরো যে এই মিডলের মান বাদে, এটা এক্স, এটা জিরো জিরো, জিরো ওয়াই, জিরো জিরো জিরো, ধরো যে জেড, এই তিনটা বাদে বাকি সব জিরো থাকবে, এটাকে বলে ডায়াগোনাল। তাহলে আমাকে জাস্ট হচ্ছে বিয়োগ টিয়োগ করতে হবে, তাহলে আমি ট্রায়াঙ্গুলার পাবো। যেমন দেখো এটাতে কি করছে, এই যে এটাকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করলে এটা জিরো হয়ে যায়। ওকে, আবার এটাকে যখন আমি 3 দ্বারা গুণ করে বিয়োগ করব তখন এটা জিরো হয়ে যায়, তাহলে আমি পাইলাম জিরো জিরো। এখন জাস্ট আমার এটাকে জিরো বানাইতে হবে। তো এটাকে জিরো বানাইতে হলে কি করা যায় বলো? তো এটাকে যদি আমি 4 দ্বারা গুণ করি, এই রুটটুকুকে 4 দ্বারা গুণ করি, তো আর এটাকে 3 দ্বারা গুণ করি, যখন বিয়োগ করব তখন কিন্তু এটা জিরো হয়ে যায়। তাহলে অর্থাৎ যেভাবেই পারো এই তিনটাকে জিরো বানাই দিছে, জিরো বানাইলে হয়ে গেল আপার ট্রায়াঙ্গুলার। এবার আসি লোয়ার ট্রায়াঙ্গুলার। লোয়ার ট্রায়াঙ্গুলার কি? জাস্ট এই তিনটা ভ্যালুকে জিরো বানাইতে হবে, বাকিগুলো থাকবে, নিচে ট্রায়াঙ্গেল থাকবে। এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার। তাহলে দেখো এটাকে আমি 2 দ্বারা গুণ করে, এটাকে 3 দ্বারা গুণ করে, এটাকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করলে এটা জিরো হয়ে যায়। সিমিলারলি এটাকেও জিরো বানানো যায় সেম ওয়েতে। ওকে, তো আর তারপর হচ্ছে জাস্ট আমি, দেখো এটার এটা বিয়োগ, এটাকে আমি জিরো বানাইতে হবে। ওকে, এটা জিরো কিভাবে বানানো সম্ভব হয়? যখন এটা থেকে এটা বিয়োগ করে দিবা, এটা জিরো হয়ে যাবে, এটা থেকে এটা বিয়োগ করলে এটা জিরো হয়ে যাবে। তাহলে এই যে দেখো লোয়ার ট্রায়াঙ্গুলার, এই যে লোয়ার ট্রায়াঙ্গুলার হয়ে গেছে। এবার আসি হচ্ছে ডায়াগোনাল। ডায়াগোনাল মানে এই যে বলছিলাম যে উপরের গুলা জিরো হবে, নিচের গুলা জিরো হবে। এখন তুমি জাস্ট হচ্ছে এইটা, এই দুইটাকে, আগের দুইটাকে কম্বিনেশন করে এই দুইটাকে হচ্ছে আমার জিরো বানাবা। এই যে দেখো এখানে এই যে 1 নাম্বার রোকে হচ্ছে 2 দ্বারা গুণ করে দুইটা থেকে এটা থেকে বিয়োগ দিয়ে দিছে, তাহলে এটা জিরো আসছে। আবার 1 নাম্বারটাকে 3 দ্বারা গুণ করলে এটা থেকে বিয়োগ দিয়ে দিছে, তাহলে এটা জিরো আসছে। তাহলে এটা জিরো হয়ে গেল, তাই না? এখন আর এটাকে জিরো বানানোর প্রসেস আমরা এর আগেও দেখছি, যে এটাকে যখন আমি 3 দ্বারা গুণ দেই, এটাকে 2 দ্বারা গুণ করলে বিয়োগ করলে এটা জিরো হবে। আবার এটা থেকে এটা বিয়োগ করলে এটা জিরো হয়ে যায়। ওকে, এখন আমার জাস্ট এটাকে আর এটাতে জিরো বানাইতে হবে। তো এটা তো বিভিন্ন প্রসেসে করা যায়, তাই না? তুমি যে কোনো জিনিস অ্যাপ্লাই করে এটাকে জিরো বানাইতে পারো। চাইলে হচ্ছে এইটাকে হচ্ছে 2 দ্বারা গুণ করে এই এইটাকে বিয়োগ করতে পারো, তোমার হচ্ছে এটাকে 3 দ্বারা গুণ কর, এই ধরো যে 2 দ্বারা এটাকে, কোনটাকে জিরো বানাবো, ধরো যে আমার এটাকে জিরো বানাবো। ওকে, তো আমি চাইলে এটা থেকে এটা বিয়োগ করে বিভিন্ন গুণ বিয়োগ করে হচ্ছে আমি জিরো বানাইতে পারি। রো থেকে যদি জিরো বানাইতে চাই তাহলে আমি এই কাজটা করতে পারি। আর এখানে হচ্ছে, আর এটাকে যদি জিরো বানাই, দেখো এটাকে জিরো বানানো কিভাবে সম্ভব? এটা থেকে এটা বিয়োগ করে দিলে, যে কলাম 1 কে কলাম 3 থেকে বিয়োগ করে দিলে জিরো হয়ে যাবে। নিচেরটাও জিরো, উপরেরটাও জিরো হয়ে গেল আমার ডায়াগোনাল। খুবই ইম্পর্টেন্ট, এটাই বছর আসতে পারে। আচ্ছা, একটা কোশ্চেন, ডেসক্রাইব দ্য প্রপার্টিস অফ কনসিস্টেন্সি, যেটা এই বছর আসতে পারে। মানে কনসিস্টেন্সি প্রপার্টিস কি কি? এক কথায় এটা আর কিছু না। এই প্রপার্টিস অফ কনসিস্টেন্সি কি, আমরা তিনটা প্রপার্টিস পড়ে আসছি, হ্যাঁ? একটা হচ্ছে নো সলিউশনের জন্য কি, আরেকটা হচ্ছে ইউনিক সলিউশনের জন্য কি, আরেকটা হচ্ছে মোর দেন ওয়ান সলিউশনের জন্য কি। ওকে, আমরা নো সলিউশনের সময় জানি যে র্যাঙ্ক অফ, নো সলিউশন কখন হবে? যখন র্যাঙ্ক অফ ম্যাট্রিক্সটা, কোএফিসিয়েন্ট অফ ম্যাট্রিক্স, র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট অফ ম্যাট্রিক্সটা যখন তার র্যাঙ্ক অফ অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স, অগমেন্টেড ম্যাট্রিক্সের সমান হবে না, তখন সেটাকে নো সলিউশন বলে। যখন র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট অফ ম্যাট্রিক্স হবে, র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স এবং নাম্বার অফ আননোন সমান হবে, সেটাকে বলবো ইউনিক সলিউশন। যখন র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট অফ ম্যাট্রিক্স এন্ড র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স সমান হবে কিন্তু নাম্বার, সেটার মান নাম্বার অফ আননোন থেকে কম হবে, তখন সেটাকে বলে হচ্ছে নো মোর দেন ওয়ান সলিউশন থাকবে। এটা আমরা অলরেডি একটু আগের ম্যাথে করে আসছি। এইখানে হুবহু এইটা লিখতে হবে কিন্তু এমন এমন না। তুমি তোমার ভাষায় লিখবা যে 1 নাম্বার নো সলিউশনের ক্ষেত্রে, নো সলিউশনের বেলায় কি হবে? র্যাঙ্ক অফ র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট অফ ম্যাট্রিক্স সমান সমান র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স। তারপর দ্বিতীয়টার বেলা লিখবা র্যাঙ্ক, নো সলি এই র্যাঙ্ক, নো ইউনিক সলিউশনের বেলা কি হবে? র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট অফ ম্যাট্রিক্স সমান সমান র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স সমান সমান নাম্বার অফ আননোন। আর র্যাঙ্ক অফ মোর দেন ওয়ান সলিউশন কখন হবে? তখন লাগবে মোর দেন ওয়ান সলিউশনের শর্ত হচ্ছে
র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট অফ ম্যাট্রিক্স সমান সমান র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স, এটা ছোট হবে নাম্বার অফ আননোন থেকে। জাস্ট এই তিনটা প্রপার্টিজ লিখবা, এটাই আছে মূলত এই প্রপার্টিজ অফ কনসিস্টেন্সি। ওকে, তো আমরা প্রপার্টিজ অফ কনসিস্টেন্সি পড়লাম। তো আমরা তো জানি কনসিস্টেন্সি কিভাবে টেস্ট করি, খুব অনেকবার আসে র্যাঙ্ক বের করা আর কনসিস্টেন্সি ম্যাথ করা বের করা প্রচুর আসে প্রত্যেকবার পরীক্ষায়। দেখো কনসিস্টেন্সি বের করা যদি পরীক্ষায় যে আসে, ফাইন্ড যদি এ ধরনের কোশ্চেন আসে, সরি, যদি এই ধরনের কোশ্চেনগুলো আসে যে ইফ এই ধরো যে ফাইন্ড দ্য কনসিস্টেন্সি অফ দ্য ফলোয়িং ইকুয়েশন, কনসিস্টেন্সি অফ ফলোয়িং ইকুয়েশন, আমরা অনেকবার কনসিস্টেন্সি দেখাইছি ফলোয়িং ইকুয়েশন কিভাবে করে, অ্যান্ড সলভ সলভ দ্য ইকুয়েশন, সলভ দ্য ইকুয়েশন কিভাবে করব, ধরো যে এক্স ওয়াই 3x প্লাস 2y মাইনাস জেড সমান সমান 3 দেওয়া, 5x প্লাস 2y মাইনাস জেড সমান সমান ধরো যে 1 দেওয়া, 2x 2x প্লাস ওয়াই মাইনাস প্লাস জেড সমান সমান 3 দেওয়া। তাহলে আমরা বলছিলাম এগুলো হচ্ছে এ, এগুলো হচ্ছে বি, তাহলে অগমেন্টেড ম্যাট্রিক্স আগে লিখতে হবে। তাহলে এ ইস টু এ, অগমেন্টেড ম্যাট্রিক্স এভাবে লিখবা, অগমেন্টেড, এ ইউজি অগ এম ই এন টি ই ডি, অগমেন্টেড ম্যাট্রিক্স, অগমেন্টেড ম্যাট্রিক্স সমান এ ইস টু বি সমান সমান এভাবে লিখবা, এই যে 3 5 2 2 1 মাইনাস 1 মাইনাস 1 1 ইস টু ইস টু ইস টু জাস্ট 3 1 2। আমরা বলছিলাম যে এইটাকে জিরো বানাবা, এটা এটা জিরো বানাবা। ওকে, অথবা আমার যেটা হোক, এটা যদি কোনো কারণবশত জিরো হয়ে যায় তো হইলো। কনসিস্টেন্সি তখনই হবে যখন নাম্বার অফ র্যাঙ্ক কোফিসিয়েন্ট আর অগমেন্টেড ম্যাট্রিক্স সমান হবে। তো র্যাঙ্ক কোফিসিয়েন্ট কোনটাকে বলে, যদি বলছি যে যদি নন জিরো সারি, অর্থাৎ একটা ভ্যালু কমপক্ষে যদি থাকে কোন একটা সারিতে, যদি একটা কমপক্ষে ভ্যালু থাকে সেটাকে বলে নন জিরো। যেমন এটাতে এটা জিরো এটা জিরো, এটা হচ্ছে ওয়ান আছে, তাহলে এটা একটা নন জিরো, এখানে এটা জিরো কিন্তু বাকিগুলোতে মান আছে, এটাও নন জিরো এটা জিরো। কোনো সময় যদি হয় এটা জিরো এটা জিরো এটা জিরো, তাহলে এটা হচ্ছে জিরো, জিরো রো। অর্থাৎ জিরো রো হচ্ছে সবগুলো জিরো থাকবে, আর নন জিরো হচ্ছে কমপক্ষে একটা হলে ভ্যালু থাকবে। তাহলে যতটা নন জিরো থাকবে অত হচ্ছে র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট 3। আর সাথে অগমেন্ট কি, অগমেন্ট হচ্ছে এখানের ভ্যালুগুলা যতগুলা নন জিরো আছে এদেরকে বলো অগমেন্ট। ধরো যেগুলো সবগুলাতে ভ্যালু আছে তাহলে র্যাঙ্ক অফ অগমেন্ট হচ্ছে 3। আর যদি এখানে ধরো এটা জিরো থাকতো তাহলে র্যাঙ্ক অফ অগমেন্ট হচ্ছে 2। যখন র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট এবং অগমেন্ট সমান হবে তখন সেটাকে বলবো হচ্ছে কনসিস্টেন্সি। এবং এটাকে ইকুয়েশন যদি সলভ করতে বলে তুমি যে কোনো পদ্ধতিতে সলভ করে ফেলতে পারো, বিশেষ করে তুমি এই পদ্ধতিতে সলভ করবা, গাউস পদ্ধতিতে সলভ করে দিও। সবচেয়ে ভালো হবে যে গাউস পদ্ধতিতে কনসিস্টেন্সির ম্যাথগুলো হচ্ছে সলভ করে দেওয়া। গাউস আমরা অলরেডি দেখাই আসছি, আর এগুলো দেখানোর প্রয়োজন নাই। কখনো কোনো ইকুয়েশন যদি র্যাঙ্ক অফ ম্যাট্রিক্সের সাহায্যে সলভ করতে বলে, তার মানে হচ্ছে আমরা এই সেই গাউস পদ্ধতিতেই সলভ করব। গাউস পদ্ধতি আর র্যাঙ্ক অফ সেই পদ্ধতি সলভ করাই যায়। যেমন এটা বলছে কনসিস্টেন্সি চেক করতে এবং র্যাঙ্ক পদ্ধতিতে সমাধান করতে, তাহলে কনসিস্টেন্সির জন্য অগমেন্ট ম্যাট্রিক্স তৈরি করতে হবে। এই যে অগমেন্ট ম্যাট্রিক্স তৈরি করলো। আচ্ছা দেখো আমরা 3 বাই 3 করাইছিলাম না, তিনটা সারি তিনটা কলামে বলছিলাম এইটাকে জিরো বানাইতে, এই তিনটা। এখন এখানে হচ্ছে সমস্যা, এখানে তিনটা সারি আছে কিন্তু কলাম রো হচ্ছে 4টা। তাহলে এখন কি করব, দেখো প্রথমটা কখনো জিরো বানাইতে পারবা না, তো দ্বিতীয়টার একটা করতে পারবা সর্বোচ্চ, তৃতীয়টার দুইটা করতে পারবা সর্বোচ্চ, চতুর্থটায় তিনটাও করতে পারবা, দুইটাও রাখতে পারবা। এখন তুমি হচ্ছে এই দেখবা যে টেস্ট করে দেখবা পারো কিনা। যেমন দেখো এখানে প্রথমটার একটা করছে, এটা আর করা যাবে না, দ্বিতীয়টার দুইটা হয়েছে করা যাবে না, তৃতীয়টার বেলায় হয়েছে এটাকে যাই করো না কেন, এটা দেখো এটাকে ইচাইলেন ফোন বলে আর কি, দেখো এইটাতে সেম আসছে। দেখো তৃতীয়টা করতে গিয়ে দেখো এইটা এইটা দুইটাই সেম আসছে, দুইটা যদি সেম হয় আমরা চাইলে যখন দুইটা সেম চলে আসবে তখন আমরা একটাকে বাদ দিয়ে দিব। তাহলে দেখো এই যে 1 1 1, এই যে দেখছো একটা বাদ দিয়ে দিছে, তাহলে 3 বাই 3 আকারে চলে আসছে না। 3 বাই 3 আকারে চলে আসলে এই এটাকে বলে ইচাইলন ফর্ম। তো কখনো কখনো এই ধরনের ইকুয়েশন গুলো দেয়, ইচাইলন ফর্ম বানাই নিবা। এখন দেখো নন জিরো আছে, এখানে এখানে কোনো নন জিরো সারি আছে, সবার মধ্যে ভ্যালু আছে, তাহলে এটা নন জিরো ভ্যালু হচ্ছে 3, তাহলে র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট 3। আবার দেখো প্রত্যেকটা অগমেন্টের মান আছে, এই জন্য র্যাঙ্ক অফ অগমেন্ট হচ্ছে 3। আর মান বের করতে হবে কয়টার, দেখো এক্স ওয়াই এবং জেড এর মান বার করতে হবে, তাহলে নাম্বার অফ আননোনও 3। তাহলে এটা কি, এটা হচ্ছে কনসিস্টেন্ট প্লাস এটার একটা ইউনিক সলিউশন আছে। ওকে, তো আমরা সলিউশন বের করার নিয়ম জানি। তাহলে এখানে দেখো এই মানটা, তাহলে এটা কি 5z, 5z সমান -2, তাহলে 5z সমান -2।
এখান থেকে জেড এর মান পাবো। পরেরটায় হচ্ছে দেখো -3y প্লাস 5z সমান -1, জাস্ট এখান থেকে আমি ওয়াই পাবো, জেড পাবো, এটা আমরা করে আসছি অলরেডি। এখান থেকে এক্স ওয়াই জেড বেরিয়ে যাবো, সুতরাং এটা একদম ইজি। তারপর আমরা আর কয়েকটা ম্যাথ দেখি, দেখি র্যাঙ্ক কিভাবে বের করে, র্যাঙ্কের গুলা। গাউস এলিমিনেশন মেথড, এগুলা দেখাইছি। আর হচ্ছে দেখা যেমন এখানে ফাইন্ড দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স, দেখো কি আকারে দিছে, 4 বাই হচ্ছে 5 আকারে দিছে, তাই না? 4/5। দেখো এটা সলিউশনটা যদি দেখাই, প্রথমটায় একটা, সর্বনিম্ন একটা, দ্বিতীয়টায় দুইটা, তৃতীয়টায়, তৃতীয়টা কোনো সমস্যা না, অর্থাৎ মিনিমাম হচ্ছে একটা করতে হবে, কমপক্ষে দুইটাকে জিরো বানাইতে হবে, এটাতে কমপক্ষে তিনটাকে জিরো বানাইতে হবে। ওকে, তিনটাকে জিরো বানাইতে হবে। যদি 4 বাই সামথিং আকারে থাকে, তাহলে এগুলোকে জিরো বানানোর পর আমি দেখব যে কয়টা নন জিরো আছে। দেখো নন জিরো, দেখো এই যে নন জিরো, নন জিরো এগুলো জিরো সারি, তার মানে নন জিরো আছে দুইটা, তাহলে র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট হচ্ছে 2। দেখছো, র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট হচ্ছে 2, এটাই হচ্ছে র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্টটাই হচ্ছে র্যাঙ্ক। তাহলে এই অঙ্কের র্যাঙ্ক হচ্ছে 2। তো এই অঙ্কগুলো একটু বেশি একটু দেখো, এই শীট থেকে কয়েকটা এই ম্যাথ দেখো সলভ আছে কিনা। তো শীটটা আমি দেখি দিয়ে দিব। আর হচ্ছে যে কোনো আকারেই থাক না কেন, র্যাঙ্ক বের করতে বললে জাস্ট এই একটাই কথা, যে কমপক্ষে একটা, কমপক্ষে দুইটা, কমপক্ষে তিনটা, চতুর্থ লাইনে কমপক্ষে তিনটাকে জিরো বানানোর পর যদি আমি ক্যালকুলেশন করে দেখবো, বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। দেখবো যে কয়টা আমার নন জিরো আসে, যতটা আসবে অতটাই হচ্ছে তার র্যাঙ্ক, ইজি একদম। সুতরাং মোটামুটি এই হচ্ছে আমাদের চ্যাপ্টারের এগুলো। আর এগুলো একটু ডিটারমিনেন্ট গুলো দেখে নিও তোমরা, কিভাবে সলভ করে ল্যাপ্লেস মেথডের সাহায্যে। ল্যাপ্লেস মেথডটা আমরা হচ্ছে ল্যাপ্লেস মেথডটা একটু দেখে নেবা। জাস্ট এগুলোই। থ্যাংক ইউ অল।